আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে একটা সুখবর নিয়ে কথা বলবো, যে খবরটা শুনলে আপনারা খুশি হন বা খুশি হবেন। সুখবরটা ইতিমধ্যে গণমাধ্যমেও এসে গেছে, আপনারা অবশ্যই জানেন। আমি শিরোনামটা এভাবেই বলতে পারি যে ডক্টর ইউনূসের তাল, লয়, সুর সব কেটে গেছে। আমি দুদিন আগে গত শুক্রবারে একটা ভিডিও করেছিলাম যে ডক্টর ইউনূসের যে রাষ্ট্রপতি হওয়ার কথা আপনারা শুনছিলেন না, ডক্টর ইউনূসের সেটা খায়েশ ছিল। আমৃত্যু তার স্বপ্ন ছিল, শেষ জীবনে আমৃত্যু ক্ষমতার মসনদে বসে ক্ষমতার মসনদ থেকে সে কবরে যেতে চেয়েছিলেন, কিন্তু সেই সুর, লয়, তাল আসলে কেটে গেছে, যার কারণে ডক্টর ইউনূসের বিকল্প খোঁজা হচ্ছে। আমি গত শুক্রবারের ভিডিওতে এটুকু বলেছিলাম যে একজনকে অফারও দেওয়া হয়েছে, আব্দুল্লাহ আবু সাইদ। আপনারা খেয়াল করেছেন যে আব্দুল্লাহ আবু সাইদ প্রধানমন্ত্রীর সাথে ঘন ঘন বিশ্ব সাহিত্য কেন্দ্রের আড়ালে ঘন ঘন সাক্ষাৎ করছেন। শুধু বই পড়া নয়, পেছনে আরো অনেক কিছু আছে। যাই হোক, আজকের খবর হলো ডক্টর ইউনূসের ভিভিআইপি মর্যাদা কর্তন করা হয়েছে। 1 বছর থেকে সেটা 6 মাসে নামিয়ে আনা হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তার নামের সাথে তো আবার বলতে হয় যে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান প্রশাসন। আপনি একবার ভাবুন তো, বর্তমান প্রশাসনকে ডক্টর ইউনূস ক্ষমতায় নিয়ে এসছে মেকানিজম করে। সেই প্রশাসন ডক্টর ইউনূসের সুযোগ সুবিধা কমিয়ে দিচ্ছে কেন? ঘটনা কি? ভেতরে কি ঘটছে? ভেতরে কিছু একটা ঘটছে, সামথিং কুকিং। আপনারা সেই রান্নাটা খেতে পারবেন, খুব বেশি সময় লাগবে না। সরকার ইতিমধ্যে তার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা ভিভিআইপি মর্যাদার মেয়াদ নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে। যা আগে ছিল 1 বছর, তা এখন কমিয়ে করা হয়েছে 6 মাস। 6 মাসের ইতিমধ্যে 2.5 মাস চলে গেছে, আর মাত্র 3.5 মাস আছে। সূত্র বলছে ডক্টর ইউনূস আর বেশি দিন ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন না। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 10 আগস্টের পর তিনি আর এই বিশেষ মর্যাদা পাবেন না। এরপর থেকে তাকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের মতোই চলতে হবে। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তন কেন এলো? সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে, গত 17 ফেব্রুয়ারি দায়িত্ব হস্তান্তরের মাত্র কয়েকদিন আগে, অর্থাৎ 10 ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেখানে তাকে 1 বছরের জন্য ভিভিআইপি হিসেবে এসএসএফ নিরাপত্তা দেওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে বিশেষ নিরাপত্তা বাহিনীর আওতায় সেই সুবিধা পুনর্বিবেচনা করা হয়েছে এবং সেই 1 বছরকে কেটে এখন 6 মাস করা হয়েছে। অর্থাৎ আগামী 10 আগস্ট পর্যন্ত তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের কঠোর প্রোটোকল পাচ্ছেন। এবার আসা যাক, এই প্রজ্ঞাপনে আসলে কি ছিল। তখনকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্নার সই করা সেই আদেশে বলা হয়েছিল, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে ডক্টর ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। এর ফলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা 2025 অনুযায়ী তিনি নিরাপত্তা পেয়ে আসছিলেন। বর্তমানে তার বাসভবন ও কর্মস্থলে এসএসএফ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এমনকি দেশে বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। কিন্তু এই বিশাল নিরাপত্তা বলয় এখন সংকুচিত হয়ে আসছে। 10 আগস্টের পর এই বিশেষ বাহিনীর কোনো সদস্য আর তার সাথে থাকবেন না। একটু পেছনের কথা মনে করিয়ে দেই। 2024 সালের জুলাই ষড়যন্ত্রের পরে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দীর্ঘ 18 মাস দায়িত্ব পালনের পর 2026 সালের ফেব্রুয়ারি মাসে তিনি বিদায় নেন। এখানে একটি চমকপ্রদ তথ্য হলো, ক্ষমতা ছাড়ার মাত্র কয়েকদিন আগে তিনি নিজেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছিলেন। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 2 দিন আগে 10 ফেব্রুয়ারি এই গ্যাজেট জারি করা হয়। তবে আশ্চর্যের বিষয় হলো, এই গ্যাজেটটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে বা বিজি প্রেসের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না এবং এটি গ্যাজেট আকারে বিজি প্রেস থেকে প্রকাশও করা হয়। এই গ্যাজেটটা কি আপনারা কেউ দেখেছেন? আমরা কেউ দেখিনি, এটা চোখে পড়েনি। সাধারণত সব সরকারি গ্যাজেট
ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং গেজেট প্রকাশ করা হয়, সেখানে এটি না থাকা নিয়ে জনমনে নানান প্রশ্ন তৈরি হয়েছে। আর আসলে ক্ষমতা হস্তান্তর করেছেন 17 তারিখে, 10 তারিখে তিনি জারি করেছেন ভিভিআইপি মর্যাদার। সাধারণত 2-1 দিনের মধ্যে গেজেট প্রকাশ হয়, কিন্তু গেজেটটাও প্রকাশ হয়নি আশ্চর্যজনক ভাবে। এই পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার, প্রকৃতির বিচার হয়তো শুরু হয়ে গেছে। কারণ এই যে বাংলাদেশকে ব্যর্থ করার আমরা কিছু বিচার ইতিমধ্যে দেখেছি। আমি 2 দিন আগে একটা ভিডিওতেও বলেছিলাম, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ বিরোধী একটা বাণিজ্য চুক্তির যে সাচিবিক দায়িত্বের যে সচিব, সেই সচিব স্বয়ং আল্লাহ ম্যালেরিয়ায় তাকে মেরে ফেলেছে। হঠাৎ করে সুস্থ মানুষ, অফিস করেন, সবকিছু করেন, হঠাৎ অসুস্থ, হঠাৎ জ্বর, হসপিটালে ভর্তি, টেস্ট করে ম্যালেরিয়া হতে হতে তিনি পৃথিবী থেকে বিদায়। আমি বারবার এই কথাগুলো আপনাদের কানে হয়তো, আমি জানি না বিরক্ত লাগে কিনা, যদি কমেন্ট করে জানান যে আপনি বারবার এগুলো বলেন, আমাদের তো বিরক্ত লাগে। যদি কেউ বলেন তাহলে আর বলবো না, কিন্তু ভাই বারবার আপনাদের স্মরণ করিয়ে দিতে হবে, নবাব সিরাজউদ্দৌলার পতন আর শেখ হাসিনার পতন একই সূত্রে গাঁথা, একই স্টাইলের। নবাবের পতনকারীদের কি হয়েছিল আপনারা জানেন, শেখ হাসিনার পতনকারীদেরও একইভাবে অপঘাতে মৃত্যু ঘটবে। এই যে বাণিজ্য সচিবের অপঘাতে মৃত্যু ঘটেছে, ইউনূসেরও অপঘাতে মৃত্যু ঘটবে, আরো নানা রকম কি ঘটবে আমরা সেগুলো দেখার জন্য আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখে। ডক্টর ইউনূসের ওপর যে জাল বিছানো হয়েছিল তা ধীরে ধীরে গুটিয়ে আসছে বলেই মনে করছেন অনেকে। সাধারণ মানুষের একটি বড় অংশের ধারণা, প্রকৃতি কাউকেই ছাড় দেয় না। বর্তমানে যারা সরকারে আছেন তাদের প্রতি জনগণের আহ্বান, ডক্টর ইউনূসের বিচার যেন সঠিকভাবে নিশ্চিত করা হয়। অনেকে বলছেন যদি তাকে ছাড় দেওয়া হয় তবে স্রষ্টা আজকে যারা সরকারে আছেন তাদেরও ছাড় দেবে না। কিন্তু এই যে ডক্টর ইউনূসের নামে এত অভিযোগ, পুরো ইউনূস পরিষদের নামে এত অভিযোগ, তাদের বিচার হবে না, বিচার করবে না? এই যে হামে শত শত শিশু মারা যাচ্ছে, টিকা পাচ্ছে না, এবং নানা সমস্যার অন্ত নেই। সমস্যার কথা বললে ভিডিও হয়ে যাবে 20 মিনিটের, আপনারা জানেন সেগুলো। 10 আগস্টের পর যখন তিনি সাধারণ নাগরিক হয়ে যাবেন তখন আইনি প্রক্রিয়া বা জনরোষের মুখে তার অবস্থান কি হবে সেটি এখন দেখার বিষয়। ক্ষমতার দাপটে যে সুযোগ সুবিধা তিনি নিয়েছিলেন তা এখন বালির বাঁধের মতো ভেঙে পড়ছে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসকে নিয়ে এই যে বড় পরিবর্তন, 1 বছরের সুবিধা 6 মাসে কমিয়ে আনা এবং গ্যাজেট নিয়ে রহস্য, এগুলো কেন ঘটছে আপনি কি মনে করেন? এগুলো ঘটছে যারা ডক্টর ইউনূসকে পাহারা দিয়ে রেখেছে তারা আসলে ডক্টর ইউনূসের আর দায়িত্ব নিতে এখন চাইছে না যখন, তখন ডক্টর ইউনূসের সুযোগ সীমিত হয়ে আসছে, ডক্টর ইউনূসের গুটিয়ে আসছে সবকিছু। ডক্টর ইউনূস বিচারের আওতায় আসবেন, সেটা মানব সৃষ্ট বিচার, মানব কর্তৃক বিচার হোক, আর প্রকৃতি কর্তৃক বিচার হোক, আর নিয়তি কর্তৃক বিচার হোক, আর আল্লাহ কর্তৃক বিচার হোক, বিচারের আওতায় আসবেন। শুধু ইউনূস না, ইউনূস পরিষদের যতগুলো আছে সবার বিচার হবে, এবং যারা যেভাবে দেশকে ধ্বংস করছে তাদের সবার বিচার আমরা দেখবই ইনশাআল্লাহ। এখন বিচারগুলো কিভাবে হয়, কোন প্রক্রিয়ায় হয় সেটি এখন দেখার বিষয়। আমরা দেখতে থাকি যে সামনে কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সরকারের কাছে এরই মধ্যে জানতে চাওয়া হয়েছে কত দিনের মধ্যে সেই নিষেধাজ্ঞা তারা তুলে নেওয়ার কথা ভাবছে বা পুনর্বিবেচনা করার কথা ভাবছে। জাতিসংঘ কিন্তু বলেছে যে কেউ অপরাধী হলে তাকে নিশ্চয়ই বিচারের আওতায় আনতে হবে, কিন্তু তাই বলে একটি রাজনৈতিক দলকে সন্ত্রাসবাদ বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ সেটা একটা ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্কের অন্তর্গত। জাতিসংঘ প্রশ্ন তুলেছে যে ঠিক কোন আইনে নির্বিচারে আওয়ামী লীগের রাজনৈতিক নেতা কর্মীদের গ্রেফতার করে সরাসরি মত প্রকাশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতার উপরে বাংলাদেশ সরকার হস্তক্ষেপ করছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তারেক রহমান সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়ার পর থেকেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে প্রধান যে অ্যাসাইনমেন্টটা দিয়ে ব্যস্ত রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটা হচ্ছে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি নির্বাচনে বাংলাদেশ যাতে নির্বাচিত হতে পারে, সেই অধিবেশনের সভাপতিত্ব করতে যাতে নির্বাচিত হতে পারেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য
কয়েকটি কারণে এই যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্বে নির্বাচিত হওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এক, প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্রের ভিসার কোনো ঠিক নাই, মানে সেই 2007 সালের 1/11 সরকারের সময় তখনকার যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে যেসব তার বার্তা পাঠিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমান সম্পর্কে, সেখানে তিনি স্পষ্টতই তারেক রহমানকে দুর্নীতি এবং সন্ত্রাসের বরপুত্র হিসেবে আখ্যায়িত করে তাকে যাতে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার দেওয়া না হয়, তার যাতে যেসব ভিসা আছে সেসব ভিসাও বাতিল করা হয়। কারণ মরিয়ার্টির সন্দেহ ছিল তারেক রহমানের এমনকি একাধিক পাসপোর্টও থাকতে পারে এবং একাধিক পাসপোর্টেই হয়তো তিনি ভিসা নিয়ে থাকতে পারেন। সেসব পরামর্শে ওই যে FBI এর কালো তালিকাভুক্ত হয়ে তারেক রহমানের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে, এখনো তিনি নিশ্চিত নন যে কবে যুক্তরাষ্ট্রের ভিসা আবার পাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি আদৌ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবেন কিনা। দ্বিতীয়ত, শেখ হাসিনার সময়ে বাংলাদেশ টিকাদানের ক্ষেত্রে, বাংলাদেশের নারী শিক্ষার ক্ষেত্রে এমন সাফল্য দেখিয়েছিল যে প্রায়শই জাতিসংঘ থেকে শেখ হাসিনা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDGর কারণে পুরস্কৃত হচ্ছিলেন, টিকায় ব্যাপক সাফল্যের জন্য বাংলাদেশে পুরস্কৃত হচ্ছিলেন, কিংবা নারী শিক্ষা বিস্তারে পুরস্কৃত হচ্ছিলেন। জাতিসংঘে এক রকমের তারকা খ্যাতি পেয়েছিলেন স্বল্পোন্নত দেশের সরকার প্রধানগুলোর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তারপর ইউনূস যখন ক্ষমতায় এলেন, তিনি দুবার সুযোগ পেয়ে সাধারণ পরিষদের অধিবেশনে যাওয়ার সময় এমন এক ধরনের নাটক সাজিয়েছেন, যেমন ধরুন প্রথমবার তিনি গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের একটা সম্বর্ধনায় যোগ দিয়েছেন, প্রেসিডেন্ট ক্লিন্টনের সামনে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করিয়ে দিয়েছেন। আর দ্বিতীয় দফায় আক্তার হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সৈয়দ মোহাম্মদ তাহের এদেরকে সফর সঙ্গী করে সাধারণ পরিষদের অধিবেশনে গেছেন। নিউ ইয়র্কে নামতে না নামতে আক্তার হোসেন ডিম খেয়েছে, আর মির্জা ফখরুল আর তাহের তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন, ইউনূসের প্রশংসা করেছেন। এসব নিয়ে একটা সংবাদ মাধ্যমের শিরোনামের এবং মনোযোগের কেন্দ্রে ছিল ইউনূসের জাতিসংঘ সাধারণ পরিষদের সফরও। সেখানে এসে এই যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান একদিকে আমেরিকা যেতেই পারবেন কিনা, আর গেলেও তিনি আদৌ মনোযোগ পাবেন কিনা, কিংবা এই নির্বাচনের আগেও যেই প্রধানমন্ত্রীকে টাইম পত্রিকা খাম্বা তারেক হিসেবে অভিহিত করেছেন, তিনি যথেষ্ট সম্মানিত হবেন কিনা বিশ্ব নেতৃবৃন্দের দ্বারা, এসব নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেতরে একটা উদ্বেগ শঙ্কা আছে। এই উদ্বেগ শঙ্কার অনেকটারই অবসান ঘটতে পারে যদি জাতিসংঘের এই 81তম অধিবেশনের সভাপতিত্ব পায় বাংলাদেশ। কাজেই খলিলুর রহমানকে যখন তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী করতে রাজি হয়েছেন, তিনি সুনির্দিষ্টভাবে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন যাতে খলিলুর রহমান এই আগামী কয়েক মাস সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে সমর্থন আদায়ে দেশে দেশে যান এবং একরকম ভাবে নিশ্চিত করেন যে তিনি বাংলাদেশের পক্ষে এই সভাপতিত্ব নিয়ে আসতে পারবেন। খলিলুর রহমানের জন্য এটা তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট হয়ে দেখা দিয়েছে, এমনকি জ্বালানি সংকটের এই সময়েও। এবং তাই তিনি একের পর এক দেশ সফর করছেন ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকেই। এর মধ্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, সমর্থন আদায়ের চেষ্টা করেছেন, কয়েক দফা তুরস্কে গেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবং তুরস্কে একটা আনাতোলিয়া ডিপ্লোম্যাসি কনফারেন্সের সাইড লাইনে বারবারই চেষ্টা করেছেন অন্যান্য দেশের প্রতিনিধিদেরকেও বাংলাদেশের পক্ষে আনতে। এবং সাইপ্রাস হচ্ছে বর্তমানে বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী এই সভাপতিত্ব পদের জন্য। বছর চারেক আগে শেখ হাসিনার শাসনামলে ঠিক হয়েছিল যে বাংলাদেশ এই অধিবেশনটিতে 2026-এর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব পদে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারপর ফিলিস্তিন এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবার
আকাঙ্ক্ষা প্রকাশ করায় বাংলাদেশ একরকমের ভাবছিল যে এই পদে সে আর প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা। এখন ফিলিস্তিন সরে দাঁড়িয়েছে এবং তারেক রহমান সরকারের ব্যাপক আগ্রহে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশে দেশে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন, সমর্থন প্রার্থনা করছেন যাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ সভাপতিত্ব পায়। আর ধারণা করা যায়, প্রত্যাশা করা যায়, বাংলাদেশ সভাপতিত্ব পেলে বাংলাদেশের সরকার প্রধানের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের যে কাগজপত্র হওয়া প্রয়োজন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রয়োজন, সেগুলো অনেকটাই সহজতর হয়ে উঠতে পারে। এই অবস্থায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব পেতে খলিলুর রহমান, জ্বালানি সংকট যখন পৃথিবীতে তুঙ্গে, সেই সময়টায় কি পরিমাণে সফর করছেন শুধুমাত্র এই সভাপতি পদে সমর্থন পেতে, সেটা শুধুমাত্র এপ্রিলে তার সফরসূচি দেখলেই পরিষ্কার হবে। তিনি 17 থেকে 19 এপ্রিল তুরস্ক সফর করেছেন। আঙ্কারা থেকে তিনি 19 এপ্রিল ব্রাসেলস গিয়েছেন। সেখানে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ সহ ইউর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। এরপর তিনি আদ্দিস আবাবা গিয়েছেন ইথিওপিয়ার এবং 23 এপ্রিল পর্যন্ত সেখানে অবস্থান করেছেন। এগুলো তার পত্রিকায় প্রকাশিত খবর। খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকতেও যেমনটা, অনেক ক্ষেত্রেই তিনি কখন যে কোথায় আছেন জানা যায় না। ভারত বরাবর বাংলাদেশকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে এসেছে যে কোনো আন্তর্জাতিক সভায় বা যে কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নির্বাচনের ক্ষেত্রে। পুরো শেখ হাসিনার আমল জুড়েই এই অঞ্চলে একেবারে এক রকমের অবিচ্ছেদ্য বন্ধু হিসেবে দেখা হয়েছে ভারত বাংলাদেশকে, এবং সেটার কারণে ভারতের বন্ধুরা সারা পৃথিবীতেই বাংলাদেশকে ভোট দিয়েছে যে কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যখনই বাংলাদেশ সে নির্বাচনে দাঁড়িয়েছে। তারেক রহমান সরকারের ক্ষেত্রে সে আশ্বাস কিন্তু খলিলুর রহমান জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পরেও আদায় করে নিয়ে আসতে পারেননি। তারা প্রত্যাশা করছেন যে ওআইসির সদস্যভুক্ত দেশগুলো, ইসলামিক ঐক্যজোটের যে সদস্যভুক্ত দেশগুলো, তারা তাদের বিষয়ে অন্যান্য দেশকেও এক রকমের মোটিভেট করার বা আগ্রহী করার চেষ্টা করবেন, বাংলাদেশের পক্ষে নিয়ে আসার চেষ্টা করবেন। কিন্তু সে বিষয়েও এখনো লিবিয়া, আলজেরিয়া, সৌদি আরবের মতো অনেক দেশের আশ্বাস পেয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বটে, কিন্তু এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সত্যি সত্যি ইসলামী ঐক্যজোটের দেশগুলো শেষ পর্যন্ত বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে ভোট দেবে কিনা, বিশেষ করে ইরান যুদ্ধের পর যে ধরনের এক রকমের পালাবদল ঘটেছে, মেরুকরণ ঘটছে, সেসব সময়ে সেগুলো নিয়েও একটা প্রশ্ন দেখা দিয়েছে। এর মধ্যে বিস্ময়কর যে জল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নাকি ফোন করেছেন আওয়ামী লীগ আমলের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে, যাতে তিনি জাতিসংঘে তার যে প্রভাব, কারণ তিনি 2009 থেকে 2015 দীর্ঘ 6 বছরের বেশি সময় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘে নিযুক্ত ছিলেন, এবং এই যে জাতিসংঘে তার যে প্রভাব সেই বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে এবং পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি যাতে খলিলুর রহমানের পক্ষে দুটো ভালো কথা বলে দেন, খলিলুর রহমানের পক্ষে কিছু সমর্থন আনতে কাজ করেন, সেই জল্পনা এখন তুঙ্গে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, অনেক পক্ষ বলছে যে একে আব্দুল মোমেন আওয়ামী লীগ আমলের এই পররাষ্ট্রমন্ত্রী শুধু যে তার পক্ষে দুটো ভালো কথা বলে দিতে পারেন তাই নয়, তারেক রহমান সরকারকে এই যে জাতিসংঘের বিভিন্ন ফোরামে আওয়ামী লীগের তরফে চিঠি লিখে যে জানানো হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি ভয়াবহ মবের রাজত্ব বাংলাদেশে কায়েম করা হয়েছিল, কি ধরনের বেআইনি ভাবে আন্তর্জাতিক আইনি কাঠামোর অন্তর্গত সন্ত্রাস বিরোধী আইনে একটা রাজনৈতিক দল আওয়ামী লীগকে বেআইনি ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এবং কিভাবে বেধড়ক গ্রেফতার করে বিনা বিচারে মাসের পর মাস, বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের
ঢালাও ভাবে কারাগারে আটক রাখা হয়েছে। এই নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ চিঠি লিখেছে, আওয়ামী লীগের তরফে জাতিসংঘে চিঠি লেখা হয়েছে, এমনকি বাংলাদেশ নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘে চিঠি লিখেছেন গত নভেম্বরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিজে। এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মামলার রায়ের আগে আগে ওই চিঠিতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন ও আইনের লঙ্ঘনের অভিযোগ তুলে এ বিষয়ে হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্পেশাল রিপোর্টিয়ার, কাউন্টার টেরোরিজম, সন্ত্রাসবাদ বিরোধী এবং মানবাধিকার বিষয়ক স্পেশাল রিপোর্টিয়ার, নির্বিচার আটক বিরোধী স্পেশাল রিপোর্টিয়ার এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক স্পেশাল রিপোর্টিয়ার, এই তিনটি অতি গুরুত্বপূর্ণ কমিটি থেকে জাতিসংঘের তরফে বাংলাদেশ সরকারকে চিঠি লিখে জানতে চাওয়া হয়েছে যে ঠিক কি আইনের ভিত্তিতে একটা রাজনৈতিক দলের, সম্পূর্ণ রাজনৈতিক দলের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হলো। সরকারের কাছে এরই মধ্যে জানতে চাওয়া হয়েছে কত দিনের মধ্যে সেই নিষেধাজ্ঞা তারা তুলে নেওয়ার কথা ভাবছে বা পুনর্বিবেচনা করার কথা ভাবছে। জাতিসংঘ কিন্তু বলেছে যে কেউ অপরাধী হলে তাকে নিশ্চয়ই বিচারের আওতায় আনতে হবে, কিন্তু তাই বলে একটি রাজনৈতিক দলকে সন্ত্রাসবাদ বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ সেটা একটা ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্কের অন্তর্গত। জাতিসংঘ প্রশ্ন তুলেছে যে ঠিক কোন আইনে নির্বিচারে আওয়ামী লীগের রাজনৈতিক নেতা কর্মীদের গ্রেফতার করে সরাসরি মত প্রকাশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতার উপরে বাংলাদেশ সরকার হস্তক্ষেপ করছে। মানবাধিকার বিষয়ে যখন জাতিসংঘের স্পেশাল রিপোর্টিয়াররা বাংলাদেশে এমন উদ্বেগ প্রকাশ করেছে এবং সরকারের কাছ থেকে কোনো সন্তোষজনক উত্তর এখনো পায় নাই, তখন এই অবস্থায় বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদাধিকারী একজন ব্যক্তির পক্ষে এই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট পেয়ে নির্বাচিত হয়ে আসা সম্ভব কিনা তা নিয়ে জাতিসংঘ বিষয়ে যারা ওয়াকিবহাল তাদের অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। কাজেই খলিলুর রহমান যে মোমেনকে ফোন করে থাকতে পারেন সেটা তাদের কাছে এমন কোনো অবিশ্বাস্য বিষয় বলে মনে হচ্ছে না।